সকাল ৯টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। ১৩ নভেম্বরকে ঘিরে সম্ভাব্য নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। রাজধানী ঢাকা সহ সারা দেশ এখন কড়া নিরাপত্তা বলয়। বিমানবন্দর, রেল স্টেশন, মেট্রো রেল ও বাস টার্মিনালে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ, র্যাব ও বিজিবি সদস্য। বাড়ানো হয়েছে চেকপোস্ট, লাগেজ স্ক্যানিং, মেটাল ডিটেক্টর ও সিসি ক্যামেরা মনিটরিং। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও প্রোপাগান্ডা ছড়ানোর বিষয়েও নজরদারি জোরদার করেছে গোয়েন্দা সংস্থাগুলো। সন্দেহভাজনদের ধরতে চলছে বিশেষ অভিযান। মেট্রো রেল স্টেশনে নিষিদ্ধ সামগ্রী বহনে কঠোর নিষেধাজ্ঞা, যাত্রীদের ব্যাগ তল্লাশি ও গ্যাস লাইটার জব্দের ঘটনাও ঘটেছে। ডিএমপি কমিশনার, র্যাব ও পুলিশ সদর দপ্তর জানিয়েছে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সুনির্দিষ্ট কোনো হুমকি না থাকলেও যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজধানী ঢাকা সহ সারা দেশে জোরদার টহল ও নিরাপত্তা বলয়ে দেশ এখন সম্পূর্ণ সতর্ক। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ডে ভাষণ সরাসরি সম্প্রচার করবে। বুধবার রাতে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। ধারণা করা হচ্ছে প্রধান উপদেষ্টা তার ভাষণে জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারেন। এছাড়া গণভোটের বিষয়েও দিক নির্দেশনা আসতে পারে। আর আগে সবশেষ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চলতি বছরের ৫ আগস্ট রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। জুলাই আগস্ট আন্দোলনের সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করবে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের বেঞ্চ এই দিন ঠিক করবেন। এর আগে ২৩ অক্টোবর প্রসিকিউশন ও স্টেট ডিফেন্সের যুক্তি তর্ক শেষ হয়। শেখ হাসিনা ও কামালের সর্বোচ্চ সাজা দাবি করেছে প্রসিকিউশন। তবে রাজসাক্ষী হওয়ায় মামুনের ব্যাপারে সিদ্ধান্ত ট্রাইব্যুনালের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। মামলাটিতে ৮৪ জন সাক্ষীর মধ্যে ৫৪ জন সাক্ষ্য দিয়েছেন। এদিকে রায় ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায়। পুলিশ, বিজিবি, সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা কড়া সতর্ক অবস্থানে রয়েছেন। রাজধানী ঢাকায় কয়েক স্থানে এবং ঢাকার বাইরে কয়েক স্থানে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত পরপর এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে। রাত ১২টা ১০ মিনিটে পল্লবীর সাগুপ্তা সড়কে ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসের পার্কিং করা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে পল্লবী ফায়ার স্টেশনের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। একই সময় রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনের পরিত্যক্ত একটি বগিতেও আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতকারীরা। এ ঘটনায় রেলওয়ে থানা পুলিশ হাতে নাতে দুজনকে আটক করেছে। অন্যদিকে ধোলাইপাড় এলাকায়ও একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট সেখানে কাজ করছে। ঢাকার বাইরে ফেনীর মহিপাল পল্লী বিদ্যুৎ সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে রাত ১০টার দিকে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসের ভেতরের অংশ পুড়ে যায়। এছাড়া টাঙ্গাইলের বাসাইলে একটি যাত্রীবাহী চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাতে ১২:৩০টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের উপজেলার বাউখোলা এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো গেলেও এসব ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে।
ভারতে অবস্থান করা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মূলধারার ভারতীয় গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেয়ায় উদ্বেগ জানিয়েছে ঢাকা। বিষয়টি দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর বলে উল্লেখ করে অবিলম্বে এ ধরনের প্রচার বন্ধে ভারতের প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার। বুধবার ঢাকায় ভারতীয় উপ হাইকমিশনার পবন ভাদেকে পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বেগ জানায় বাংলাদেশ। মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে এ বার্তা দেন। কূটনৈতিক সূত্রে জানা গেছে, দিল্লিতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে ভারতীয় মূলধারার গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেয়ায় বাংলাদেশের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, মানবতা বিরোধী অপরাধে বিচারাধীন পলাতক আসামিকে আশ্রয় দেয় এবং তাকে বাংলাদেশ বিরোধী ঘৃণামূলক বক্তব্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দেওয়ার মঞ্চ তৈরি করা দুই দেশের মধ্যে গঠনমূলক সম্পর্কের জন্য মোটেই সহায়ক নয়। ভারতীয় কূটনীতিককে অনুরোধ করা হয়েছে শেখ হাসিনার ভারতীয় গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ যেন অবিলম্বে বন্ধ করা হয়, সে বিষয়ে নয়াদিল্লিকে বাংলাদেশ সরকারের বার্তা পৌঁছে দিতে। মেহেরপুর ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তন করে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনকে মনোনয়নপত্র দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছে নেতাকর্মীরা। বুধবার বিকেলে গাংনী উপজেলার বামন্দি বাসস্ট্যান্ড থেকে মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। মিছিল শেষে বামন্দি বাসস্ট্যান্ডের সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ১৭ বছর যে নেতা আমাদের আগলে রেখেছে সেই জাভেদ মাসুদ মিল্টনকে মনোনয়ন না দিলে আমাদের আন্দোলন বন্ধ হবে না। আগামীতে অবরোধ সহ কঠোর কর্মসূচি দেয়া হবে। মেহেরপুর জেলার জনপ্রিয় নেতা জাভেদ মাসুদ মিল্টন, তাই দলের ও সাধারণ জনগণের স্বার্থে তাকেই মনোনয়ন দিতে হবে। জাভেদ মাসুদ মিল্টনকে মনোনয়ন না দিলে এই আসনটি হারাবে বিএনপি। কুমিল্লার বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমানের অনুসারীরা দলীয় মনোনয়নের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। বুধবার বিকেলে নিমসার বাজার এলাকায় প্রায় ১ ঘন্টা ধরে চলা এই অবরোধে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা বলেন, কুমিল্লা ৫ আসনের ত্যাগী নেতা মিজানুর রহমান দীর্ঘদিন বিএনপির কঠিন সময় নেতাকর্মীদের পাশে ছিলেন, অথচ মনোনয়নে তাকে উপেক্ষা করা হয়েছে। তারা দাবি জানান, পুনর্বিবেচনা করে মিজানুর রহমানকে প্রার্থী ঘোষণা করতে হবে। বিক্ষোভে নারী নেত্রী কুলসুম আক্তার বলেন, মিজানুর রহমানই কুমিল্লা ৫ আসনের যোগ্য প্রার্থী। নিজ প্রতিক্রিয়ায় মিজানুর রহমান বলেন, আমি জনগণের ভোটে নির্বাচিত হলেও ফ্যাসিস্ট সরকার আমাকে শপথ নিতে দেয়নি, তবু দলের পাশে থেকেছি। আশা করি চূড়ান্ত মনোনয়নে আমাকে মূল্যায়ন করবে দল। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় নাগরিক পার্টির নেতা ও এমপি মনোনয়ন প্রত্যাশী মোজাম্মেল হককে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। বুধবার দুপুর 12:30টার দিকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। এতে আরও ৩ জন আহত হন। স্থানীয়রা জানান, স্বাস্থ্য কমপ্লেক্স দালালের দৌরাত্ম্য, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধনে অংশ নেন মোজাম্মেল হক। এ সময় একদল লোক তার উপর হামলা চালায়। হামলায় তার বাম হাতের কবজির হাড় ভেঙে যায়। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মোজাম্মেল অভিযোগ করেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ জাকির হোসেনের নির্দেশে এই হামলা হয়েছে। তবে ডাক্তার জাকির বিষয়টি অস্বীকার করেছেন। সিভিল সার্জন ডাক্তার ফয়সল আহমেদ বলেন, প্রশাসন তদন্ত করলে সত্য বেরিয়ে আসবে। এ ঘটনায় এক সাবেক সেনা সদস্য রফিকুল ইসলাম রবিকে আটক করেছে পুলিশ। ময়মনসিংহ জেলা এনসিপি নেতা ইকরাম এলাহি হামলার নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। লক্ষ্মীপুরের যুবদল কর্মী আব্দুল মান্নান ছুট্টু ৯ বছর আগে আন্দোলনে অংশ নিয়ে ভয়াবহ হামলার শিকার হয়েছিলেন। ২০১৬ সালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএনপির মিছিলে গেলে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা তার উপর হামলা চালায়। ধারালো অস্ত্রের ৪২টি কোপে গুরুতর আহত হন তিনি। কেটে ফেলা হয় একটি আঙ্গুল ও পায়ের রগ। মৃত্যুর মুখ থেকে ফিরে আসলেও আজও সেই ক্ষতের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন ছুট্টু। দীর্ঘদিন মানবেতর জীবনযাপন করা এই নেতার পাশে দাঁড়িয়েছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে লক্ষ্মীপুর ৩ আসনের প্রার্থী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি তার ঘর নির্মাণের দায়িত্ব নেন। বুধবার বিকেলে সদর উপজেলার মুসলিমাবাদ গ্রামে পরিবারের হাতে ঘর নির্মাণের টাকা হস্তান্তর করা হয়। এ সময় বিএনপি অঙ্গ সংগঠনের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি এম বেলাল হোসেন জানান, তারেক রহমানের নির্দেশে ছোট্টর চিকিৎসা ও ঘর নির্মাণের দায়িত্ব নিয়েছেন অ্যানি চৌধুরী। বর্তমানে ঘর নির্মাণের কাজ চলছে, পাশাপাশি তার চিকিৎসাও অব্যাহত রয়েছে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ভারতের দিল্লির লাল কেল্লার কাছে ভয়াবহ গাড়ি বিস্ফোরণকে অবশেষে সন্ত্রাসী হামলা ঘোষণা করেছে ভারত সরকার। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, এটি রাষ্ট্রবিরোধী শক্তির হাতে সংগঠিত নৃশংস সন্ত্রাসী হামলা। সরকার হামলাটিকে কঠোর ভাষায় নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের শূন্য সহিষ্ণুতা নীতি পুনর্ব্যক্ত করেছে। মোদী দেশে ফিরে আহতদের দেখতে এলএনজিপি হাসপাতালে যান এবং চিকিৎসা সেবার খোঁজ নেন। সোমবার সন্ধ্যায় লালকেল্লার কাছে একটি হুন্ডাই i20 গাড়িতে বিস্ফোরণে অন্তত 12 জন নিহত ও 20 জন আহত হন। প্রাথমিক তদন্তে নিহতদের শরীরে মারাত্মক আঘাতের চিহ্ন ও বিস্ফোরণের উচ্চ তীব্রতার প্রমাণ মিলেছে। এনআইএ ইতোমধ্যে বিশেষ টিম গঠন করে তদন্ত শুরু করেছে। ধারণা করা হচ্ছে মামলাটি জৈশ-ই মোহাম্মদের একটি ঘাঁটি থেকে পরিচালিত হয়। সরকার জানিয়েছে, ঘটনাটি সর্বোচ্চ অগ্রাধিকারে তদন্ত করা হবে এবং দোষীদের দ্রুত বিচারের মুখোমুখি করা হবে। এবারে খেলার খবর। ব্রাজিল জাতীয় দলের নতুন কোচ কার্লো আনচেলোতি জানিয়েছেন, রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়াস জুনিয়রকে আক্রমণের কেন্দ্রীয় ভূমিকায় খেলানোর পরিকল্পনা করেছেন তিনি। আনচেলোতির বিশ্বাস, এই অবস্থানে খেললে ভিনিসিয়াস আরও কার্যকর হবেন। সাধারণত লেফট উইংয়ে খেলা ভিনিসিয়াসকে নতুন দায়িত্বে দেখতে চান কোচ। প্ল্যাকার ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে আনচেলোতি বলেন, যখন তুমি উইঙ্গার হিসেবে খেলো, গোল করতে 3-4টি ড্রিবল করতে হয়, কিন্তু কেন্দ্রে থাকলে সময় মতো একবার মুভমেন্টই যথেষ্ট। তিনি আরও বলেন, ভিনিসিয়াস বিষয়টি বুঝেছে এবং কেন্দ্র থেকে খেলতে তার ভালো লাগে। আমরা এমন এক খেলোয়াড় পাচ্ছি যিনি উইং ও সেন্টার দুই জায়গাতেই সমান ভয়ঙ্কর। রিয়াল মাদ্রিদের কোচ হিসেবেও আনচেলোতি মাঝে মাঝে ভিনিসিয়াসকে সেন্ট্রাল ফরওয়ার্ড হিসেবে খেলিয়েছেন, যেখানে তিনি গোলের সুযোগ তৈরি করতে আরও সুফল হন। 25 বছর বয়সী ভিনিসিয়াস এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে 43 ম্যাচে 8 গোল করেছেন। আসন্ন শনিবার সেনেগালের বিপক্ষে প্রীতি ম্যাচে এমিরেটস স্টেডিয়ামে তাকে নতুন ভূমিকায় দেখা যেতে পারে। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।